আজকে আমরা দেখব যে চতুস্তলস্কীয় যৌগ অর্থাৎ টেট্রাহেড্রাল যে যৌগগুলো আছে আমাদের, সেই টেট্রাহেড্রাল যৌগগুলোতে কীভাবে ক্রিস্টাল ফিল তত্ত্বের দ্বারা আমরা স্প্লিটিংকে এক্সপ্লেন করতে পারি। তো ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে যে টেট্রাহেড্রাল কমপ্লেক্সে বা চতুস্তলকীয় কমপ্লেক্সে কীভাবে স্প্লিটিংটা হয়। অক্টাহেড্রালে আমরা দেখেছিলাম নিচে T2G থাকে অর্থাৎ নিচে 3টে থাকে, ওপরে EG হয় অর্থাৎ 2টো থাকে। এক্ষেত্রে 5টা যে অরবিটাল থাকে সেটা একইভাবে ভাগ হয়, কিন্তু তফাৎ একটাই, অক্টাহেড্রাল কমপ্লেক্সের এক্স্যাক্টলি অপোজিটভাবে এটা ডিভিশন হয়, অর্থাৎ এর নিচে 2টো থাকে, ওপরে 3টে থাকে। এবং একইভাবে আমরা যে দেখেছিলাম যে উপরে যখন 3টে থাকে তখন প্রত্যেকটা উপর নিচে যখন 3টে ছিল প্রত্যেকটা -4 ডিকিউ উপরে হয়েছিল, তাহলে উপরে যেহেতু 3টে আছে ওই জন্য এরা +4 ডিকিউ, নিচে যেহেতু 2টো আছে এরা -6 ডিকিউ। এছাড়া এখানে নামগুলো একটু আলাদা হয়, আমরা EG লিখেছিলাম, এক্ষেত্রে আমরা এটা শুধু E লিখব, আর এক্ষেত্রে এটাকে T2 লিখব। এখানে G কথাটা আমরা ব্যবহার করি না, চতুস্তলকীয় ক্ষেত্রে আমরা G কথাটা ব্যবহার করি না, আমরা শুধুমাত্র T2 আর E এই কথা দুটো ব্যবহার করি। তাহলে আমরা যদি দেখে নিই যে D1 কোন টেট্রাহেড্রাল কমপ্লেক্স হলে সেটা কী হবে, স্প্লিটিং হবে 5টা, উপরে 3টে, নিচে 2টো, তাহলে এখানে একটা, অর্থাৎ আমরা বলতে পারি এটা E1 হবে। এবং এর CFSE কত হবে, এর CFSE হবে হচ্ছে -6 ডিকিউ। কোনো সমস্যা নেই। একইভাবে আমরা D2 এবং D3টা আমরা করে নিতে পারবো, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে নিচে যেহেতু 2টো অরবিটাল আছে, এখানে D3 থেকে ভাগটা শুরু হবে, অর্থাৎ D3টা যদি আমরা করতে চাই তাহলে আমরা সেই 2টো অপশান পাবো, একটা এইটা আর একটা হচ্ছে এইটা, অর্থাৎ আমরা এরকম 2টো অপশান পাবো, এটা একটা, এটা আর এইটা হচ্ছে আমাদের এইটা। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা CFSE হবে -12 ডিকিউ দুটোর জন্য, আর একটার জন্য +4 ডিকিউ অর্থাৎ -8 ডিকিউ, আর এটার জন্য হবে CFSE -18 ডিকিউ +P। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আগের দিন আমরা দেখেছিলাম কিন্তু অত ভালো করে পড়িনি, সেটা হলো এই যে গ্যাপটা, অর্থাৎ ডিকিউ এর মান, এই ডিকিউ এইটার মান, তো এই গ্যাপটার মান তো আমরা জানি 10 ডিকিউ, এই ডিকিউ এর মান কিন্তু পরিবর্তন হয়, অর্থাৎ লিগ্যান্ড যদি স্ট্রং হয়, লিগ্যান্ড যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে ডিকিউ এর মান অধিক হয়। এটা উভয়ের ক্ষেত্রে, এটা অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রাল দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং লিগ্যান্ড যদি উইক হয় তাহলে ডিকিউ এর মান কম হয়, অর্থাৎ ডিকিউ একটা ইউনিট, ডিকিউটা কোনো ইউনিট নয়, ডিকিউ হচ্ছে একটা রাশি, যেমন আমরা লিখি না 10x বা 10y, সেরকমই 10 ডিকিউ আমরা লিখি। তাহলে এক্ষেত্রে কখন আমরা এইখান থেকে আমরা ব্যাখ্যা দিতে পারবো যে কখন কোনো কমপ্লেক্স লো স্পিন হবে এবং কখন কোনো কমপ্লেক্স হাই স্পিন হবে, কিন্তু সেটা আমরা একটু পরে আসবো। এখানে আমরা দেখলাম যে D3তে আমার 2টো অপশান তৈরি হয়েছে, তাহলে আমরা যদি অক্টাহেড্রালটা খুব ভালোভাবে পড়ে থাকি তাহলে একইভাবে এখন আমরা এখানে D4 থেকে শুরু করে D10 অবধি সমস্ত যৌগগুলোর ক্রিস্টাল ফিল তত্ত্ব অনুসারী টেট্রাহেড্রাল কমপ্লেক্সে যে স্প্লিটিং কী হবে সেটা আমরা বের করে নিতে পারবো। এবার আসা যাক যে এই ক্রিস্টাল ফিল তত্ত্বের কী কী অ্যাডভান্টেজ আছে, বা আমরা ক্রিস্টাল ফিল তত্ত্ব দিয়ে কী কী এক্সপ্লেন করতে পারি। ক্রিস্টাল ফিল তত্ত্ব দিয়ে আমরা প্রথম যেটা এক্সপ্লেন করতে পারি সেটা হলো, আমরা যদি অক্টাহেড্রালে দেখি তাহলে এই হচ্ছে আমার 3টে স্তর, অর্থাৎ আমরা যদি এখানে D5 নিই, D5-এ আমরা জানি যে এরকম 2টো অপশান হতে পারে, নিচেই 3টে পেয়ার হয়ে গেল, আর এক্ষেত্রে 3টে আনপেয়ার থাকলো। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেই ক্ষেত্রে আমার 5টা অযুগ্ম ইলেকট্রন আছে, আর এক্ষেত্রে আমার একটা অযুগ্ম ইলেকট্রন আছে, মানে 1 আনপেয়ার ইলেকট্রন, আর এখানে 5 আনপেয়ার ইলেকট্রন। আমরা জানি এখন যে স্পিন কোয়ান্টাম নাম্বারের সংখ্যা, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন যত বেশি হয় তত স্পিন বেশি হয় কোনো কমপ্লেক্সের।
স্পিন অর্থাৎ এরা প্রত্যেকে অযুগ্ম ইলেকট্রন, মানে এরা প্রত্যেকে ইলেকট্রন একই দিকে করছে, অর্থাৎ চৌম্বক ভ্রামক বেশি হবে এদের। আমরা আগেও পড়ে এসেছি অযুগ্ম ইলেকট্রন যত বেশি হয় চৌম্বক ভ্রামক তত বেশি হয়, কারণ চৌম্বক ভ্রামকের ফর্মুলা হলো n × n+2 √/, এত bm। তাহলে যাদের চৌম্বক ভ্রামক বেশি তাদেরকে আমরা বলি হাই স্পিন কমপ্লেক্স, যাদের চৌম্বক ভ্রামক কম তাদেরকে আমরা বলবো লো স্পিন কমপ্লেক্স। এখন লো স্পিন আর হাই স্পিন কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে? আমরা জানি যে এর সিএফএসি আমাদের হবে হচ্ছে, যদি অক্টাহেড্রাল হিসাব করছি, এর সিএফএসি আমার হবে হচ্ছে -20 DQ + 2p, আর এর সিএফএসি আমার হবে হচ্ছে 0। অর্থাৎ ডিকিউ এর মান যদি ছোট হয় তাহলে মাইনাসটা একদমই ছোট হবে, তাহলে 2pর জন্য এর মানটা পজিটিভ হবে। কখন? যদি ডিকিউ ছোট হয়। আবার যদি ডিকিউ অধিক হয় তাহলে ডেল্টা নেগেটিভটা বেশি হবে, অর্থাৎ ডিকিউ যখন বেশি। তাহলে লিগ্যান্ড অনুযায়ী কোনো লিগ্যান্ডের ডিকিউ ভ্যালু ছোট, কোনো লিগ্যান্ডের ডিকিউ ভ্যালু বেশি, এগুলোর ওপর নির্ভর করে আমরা কোনটা লো স্পিন হবে আর কোনটা হাই স্পিন হবে সেটা এক্সপ্লেন করতে পারি। অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম যে কোনো একটা স্ট্রং লিগ্যান্ড একটা উইক লিগ্যান্ড, তাহলে সেটাকে আমরা এক্সপ্লেন করতে পারি, কারণ আমরা এখানে বলতেই পারি যে লো স্পিন মানে হচ্ছে স্ট্রং লিগ্যান্ড আর হাই স্পিন মানে হচ্ছে উইক লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ডের ডিকিউ ভ্যালুর উপর নির্ভর করবে সেটা লো স্পিন হবে না হাই স্পিন হবে, অর্থাৎ স্ট্রং হবে না উইক লিগ্যান্ড হবে। তাহলে এটা গেল আমার প্রথম অ্যাপ্লিকেশন সিএফটি। এছাড়া আরেকটা যে অ্যাপ্লিকেশন আমরা করতে পারি সেটার জন্য আমরা আরেকটা সিএফটি এঁকে নিই, সেটা হলো এরকম একটা যৌগ, অর্থাৎ আমরা D1 নিয়ে ভাবনা চিন্তা করছি। তো D1টা এরকম দেখতে হয়। D1-এ তো লো স্পিন বা হাই স্পিন কিছু হয় না, আমরা দেখতেই পাচ্ছি এর একটাই যৌগ। কিন্তু যখন এই ইলেকট্রনটা বাইরে থেকে শক্তি শোষণ করে তখন কি করবে? ইলেকট্রনটা উত্তেজিত হয়ে অধিক শক্তি স্তরে চলে যাবে, অর্থাৎ এইখানে ইলেকট্রনটা এইখান থেকে এখানে শিফট হয়ে যাবে। এরপর ইলেকট্রনটা যখন এখান থেকে শক্তি বর্জন করে আবার এই কক্ষে নেমে আসবে বা এই T2G লেভেলে নেমে আসবে, তখনও একটা শক্তি বর্জন করবে। এই বর্জন শক্তির মান হচ্ছে h নিউ, যেটা আমরা প্ল্যাঙ্কের ধ্রুবক থেকে জানি। এবং দেখা গেছে অধিক বা প্রায় সব ডি অরবিটাল যৌগগুলোতে বা সমস্ত ডি ব্লক যৌগে এই ডিকিউ এর মান, এই 10 ডিকিউ এর মানটা এমনই হয় যাতে এই E = h নিউ এর মান এটি আমার দৃশ্যমান বর্ণালীর মধ্যে পড়ে। দৃশ্যমান বর্ণালীর মধ্যে পড়ে বলেই ইলেকট্রনটা যখন ওপর থেকে নিচে নেমে আসে তখনও একটি যে এনার্জিটা ত্যাগ করে সেই এনার্জিটি দৃশ্যমান বর্ণালীর মধ্যে পড়ে, এবং যার ফলে আমরা যৌগটিকে কালার দেখি। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো যৌগ বর্ণহীন হবে না বর্ণযুক্ত হবে সেটা নির্ভর করছে এই ডিকিউ এর মানের ওপর। অর্থাৎ কোনো ইলেকট্রন যদি এখান থেকে এইখানে স্থানান্তরিত হতে পারে, কখন হবে? আমাদের কাউকে যদি বলা হয় যে আজকে 1 তলা থেকে 10 তলা সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে হবে, আমরা কিন্তু কেউই উঠতে পারবো না, কেননা আমাদের এনার্জি গ্যাপটা অনেকটাই বেশি 1 তলা থেকে 10 তলায় উঠতে গেলে। একইভাবে যদি ডিকিউ এর মান খুবই বেশি হয় তখন কিন্তু এই ইলেকট্রনটা এইভাবে উপরের শক্তি স্তরে যেতে পারবে না ও এই শক্তি স্তরেই থেকে যাবে, ফলে সেই যৌগটা কোনো কালার দেখাবে না। অর্থাৎ ডিকিউ এর মান যদি বেশি হয় তাহলে সাধারণত যৌগটি বর্ণহীন হয়, আর ডিকিউ এর মান কম হলে যৌগটি বর্ণহীন নাও হতে পারে, কোনো একটা রং দেখাতেও পারে। তো এখন আমরা পরবর্তীকালে যখন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তখন আমরা এই ক্ষেত্রে এইগুলোকে আরও ডিটেলসে প্রশ্ন ধরে আমরা আলোচনা করে নেব যে কীভাবে আমরা কোনো পার্টিকুলার যৌগের রঙকে ব্যাখ্যা করতে পারি। যেমন আমরা বলতেই পারি যে একটি নিকেলের যৌগ কিন্তু রং দেখায়, অর্থাৎ নিকেলের যৌগ কিন্তু গোলাপি বর্ণ বা রোজ রেড কালার দেখায়, কিন্তু একটি জিঙ্কের যৌগ কখনোই কালার দেখায় না। সেক্ষেত্রে আমরা বলতেই পারি জিঙ্ক 2+ এর হচ্ছে D10, অর্থাৎ আমরা যদি অক্টাহেড্রালে একে দেখি D10 হওয়ার জন্য এই সমস্ত অরবিটালই ভর্তি থাকে, অর্থাৎ কোনো ইলেকট্রনই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। কিন্তু নিকেলের ক্ষেত্রে যেহেতু এটা D8 হয় এবং এটা যদি এরকম হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে একটা ইলেকট্রন এই ফাঁকা জায়গাগুলোতে চলে যেতে পারে, অর্থাৎ এ
বর্ণ দেখাবে, এ বর্ণহীন হবে। এইভাবে আমরা দুটোকে ব্যাখ্যা করতে পারি সিএফটি দিয়ে, যে কোন যৌগটা বর্ণহীন হবে এবং কোন যৌগটা রংচঙে বা রঙিন হবে। এইভাবে আমরা সিএফটিকে কাজে লাগাতে পারি। কিন্তু সিএফটির একটা বড় ড্রব্যাকস বা লিমিটেশনস আছে। সেটা কি? সেটা হলো যে আমরা দেখেছি যে যখন কোনো বন্ড কোঅর্ডিনেট করে তখন তার মধ্যে একটি বন্ড বা একটা অসমযোজী বন্ধন দেখা যায়। অসমযোজী বন্ধনকে আমরা সমযোজী বন্ধনেরই সঙ্গে তুলনা করলে আমরা বলতে পারি যে সিএফটিতে কেবলমাত্র লিগ্যান্ডকে একটি বিন্দু হিসাবে কল্পনা করা হয়, অর্থাৎ লিগ্যান্ডের কোনো বাস্তব সেইভাবে অস্তিত্ব নেই, এবং লিগ্যান্ড এবং সিএফটির মাধ্যমে আমরা কোনো বন্ধনের সমযোজ্যতাকে কনসিডার করি না। কিন্তু আবার আরেকটি হলো, সেটা হলো যে যৌগটির গঠন কীরকম হবে, অর্থাৎ যৌগটি দেখতে কীরকম হবে। আমরা সিএফটি কিন্তু করার আগেই ধরে নিচ্ছি যে সিএফটি একটি অষ্টদলকীয় বা একটি অক্টাহেড্রাল যৌগে সিএফটি করছি এবং টেট্রাহেড্রাল যৌগে সিএফটি করছি। অর্থাৎ সিএফটি দিয়ে আমরা কখনোই প্রেডিক্ট করতে পারবো না যে কোনো যৌগটি অক্টাহেড্রাল হবে না টেট্রাহেড্রাল হবে না স্কোয়ার প্ল্যানার হবে, কিন্তু ভিভিটি দিয়ে আমরা সেটা করতে পারি। অর্থাৎ এইটুকুনি বোঝার যে ভ্যালেন্স বন্ড থিওরি বা যোজ্যতা কক্ষক তত্ত্ব এবং সিএফটি বা ক্রিস্টাল ফিল তত্ত্ব একই সাথে ব্যবহার করে তবেই কেবলমাত্র কোনো যৌগকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব। অর্থাৎ কোনোটিকে আমরা ফেলে দিতে পারবো না, আমাকে দুটোই শিখতে হবে। তাহলে আজকের ক্লাসটা এই অবধি। ক্লাসটা ছোট, কিন্তু আজকের ক্লাসটা এই অবধি। আমাকে যে কাজগুলো দিলাম, যেভাবে T2 অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রাল কমপ্লেক্সের বিভিন্ন ডি ইলেকট্রনগুলোর শক্তি স্তরগুলোকে আমরা লিখতে দিয়েছি, যেমন D1 D2 এইভাবে, সেইগুলো আমাকে করে দেখালে তারপর আমরা এই চ্যাপ্টারে একদম শেষ অংশটায় যাব, যে এটা হচ্ছে কোঅর্ডিনেট যৌগ বা কোঅর্ডিনেট কমপ্লেক্সের স্থায়িত্ব এবং চিলের যৌগ কাকে বলে, এই অংশটায়। তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।